আজকে যখন গরুর মাংস রান্না করছিলাম হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশ থেকে আসার সময় শাশুড়ি মায়ের দেওয়া নিজ হাতে রান্না করা গরুর মাংস আমাদের জন্য দিয়ে দেন, আর সেই গরুর মাংসই আজকে আমি আলু দিয়ে রান্না করব। প্রথমে আমি এখানে 5টার মতো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সারাদিন আমি এবং আমার ছেলে বাসায় একাই থাকি। রান্না করার পর খাওয়া দাওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ থাকে না এবং সারাদিনই আমাদের বোরিং টাইম কাটে। আর এই বোরিং টাইমটাকে এনজয় করার জন্য ভাবলাম আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। এখানে আমি আলুগুলোকে 4 টুকরো করে নেব। যেহেতু মাংস রান্না করব তাই একটু বড় বড় টুকরো করে নেব। যেহেতু আমি নতুন রাঁধুনি, সেক্ষেত্রে আমি পারফেক্ট কোনো কিছুই বলতে পারবো না। যদিও আমি শখের বশে আগে অনেক রান্নাবান্না করেছি, কিন্তু রেগুলার রান্নাবান্না কখনোই আমি করিনি, তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি একটি মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। মাংস রান্নার জন্য আমাদের আরও প্রয়োজন টমেটো এবং কাঁচামরিচ। আমি এখানে বেশি অর্ধেকের মতো একটি টমেটো নিয়েছি এবং সাথে 3টি কাঁচামরিচও নিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে নেব। কাঁচামরিচগুলো কাটা হয়ে গেলে সাথে টমেটোও কেটে নেব। মাংস রান্নার জন্য আমাদের যা যা প্রয়োজন ছিল সব কিছু আমি কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি রান্নার প্রস্তুতি নেব। এখানে আমি একটি সসপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিব। তেলে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি কোনো পরিমাণ বলছি না, আপনারা দেখি বুঝে নিতে পারবেন। এখন আমি আবারও পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কয়েক মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে আবারও ভালোভাবে নেড়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু মাংসটা আগে থেকে কিছুটা রান্না করা ছিল, সেক্ষেত্রে আমি মাংসটাকে বেশি কষাবো না, কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি মাংসটা কষানোর জন্য সামান্য পরিমাণে গরম পানি ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে, সেক্ষেত্রে মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। অনেকেই গরুর মাংসটা নরম খেতে পছন্দ করেন, আবার অনেকেই শক্ত খেতে পছন্দ করেন। আমরা যেহেতু গরুর মাংসটা একটু নরম খেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা নরম করেই রান্না করে নেব। এখানে আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম, আর সেই গরম পানি দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানোর জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরই মাঝে আমি ঢাকনাটাকে তুলে কয়েকবার নেড়েচেড়ে চেক করে নিয়েছিলাম যেন তলায় না লেগে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমার মাংসের ঝোলটা শুকিয়ে এসেছে এবং মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে আলু দিয়ে দিব এবং আলু দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মাংস রান্না করতে মোটামুটি ভালো সময় লাগে এবং সিদ্ধ হতেও সময় লাগে, সেক্ষেত্রে আমি মাংসটাকে আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আলুটাকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা তুলে নিব এবং আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে আসলে আমি আবারও গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু মাংসগুলো আগে থেকেই ভালোভাবে কষানো হয়েছে, সেক্ষেত্রে এখন আমি পানি দিয়েছি শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেলে
মাংসের সাথে কিছু পরিমাণ ঝোল রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। এরই মাঝে আমি ঢাকনা তুলে মাংসগুলোকে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যেন তলায় পুড়ে না যায়। এখানে আমি চেক করছিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে মাংসের মধ্যে আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, যার জন্য আমি আবারও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পারছেন আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এবং গরম ভাতের সাথে মাংসটা পরিবেশন করব। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।